কিন্তু এক্ষেত্রে ভারত এক গুচ্ছ শর্ত চাপিয়ে রেখেছে, এমনটাই মনে করছে থিঙ্ক ট্যাঙ্ক ফেলোরা। নয়াদিল্লির বেশ কিছু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারা অন্তত এমনটা মনে করছেন যে ভারত কিন্তু একাধিক দিকে মুখিয়ে রয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে। যদি 2014-এর ইতিহাস দেখা যায়, তারেক রহমান তখন বাংলাদেশের বাইরে। তারেক রহমান প্রাথমিকভাবে নরেন্দ্র মোদীকে উপহার, চিঠি, বেশ কিছু ফিলারও পাঠান, কিন্তু সেইগুলো কোনোভাবে সেই মুহূর্তে দাঁড়িয়ে সেগুলো রিসিভ করলেও তার পাল্টা উষ্ণ অভ্যর্থনা কিন্তু ভারতের তরফ থেকে পাঠানো যায়নি বা পাঠানো হয়নি। তার প্রাথমিক কারণ অন্তত বিশেষজ্ঞরা মনে করছেন বা বিবিসি বাংলা মনে করছে যে এই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিকভাবে শেখ হাসিনা অন্তত খুব সেন্সিটিভ ছিলেন যে বিএনপির সঙ্গে যোগাযোগ যেন না রাখা হয়। সেই সমস্ত কারণে যখন একদিক থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সুমধুর সম্পর্ক ছিল, সেই জন্য বিশেষজ্ঞরা অন্তত মনে করছিলেন যে খালেদা জিয়ার যে পুত্র তারেক রহমান মনে করছিলেন যে সরকার পতনের পর বা ভারতবর্ষে যে সরকার পরিবর্তন হচ্ছে সেই সরকারের ঘনিষ্ঠ যদি হওয়া যায়, সেক্ষেত্রে একটা বিএনপির সঙ্গে কিন্তু ভারতের একটা সম্পর্কের অন্য দিক খুলে যেতে পারে। সেই দিক থেকে কিন্তু অত্যন্ত সেন্সিটিভ ছিলেন খালেদা জিয়া অন্তত বিএনপির সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে, অত্যন্ত সেন্সিটিভ ছিলেন শেখ হাসিনা যে বিএনপির সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে। সেই জন্য ভারত কিন্তু তার পাল্টা অর্থাৎ তারেক রহমানের এই উষ্ণ অভ্যর্থনার পাল্টা কোনো অভ্যর্থনা বা কোনো রকম ভাবে কোনো গ্র্যাটিটিউড তারা দেখাতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমানের যে প্রত্যাবর্তন এবং তারপর তিনি পরিষ্কারভাবে সেই দেশে দাঁড়িয়ে যে বার্তা দিয়েছিলেন, সেইখানে কোনো ভারত বিরুদ্ধাচরণ ছিল না। এবং তার পাশাপাশি যে বিষয়টা অত্যন্ত উল্লেখযোগ্য সেইটা হলো তারেক রহমানের মায়ের মৃত্যু অর্থাৎ খালেদা জিয়ার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় তিনি ইউনূসের সঙ্গেও কিন্তু দেখা করেননি। এবং এই জায়গা থেকে ঠিক সকাল 9টা যখন বাজে গতকাল, ঠিক সেই সময় একেবারে নরেন্দ্র মোদীর তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা, একেবারে টুইট পোস্ট এবং তারপর তারেক রহমানকে তিনি ফোনও করেন। এইটা কিন্তু ইতিহাস বলছে যে ভারত এবং বাংলাদেশের সরকার গঠন হলেই কিন্তু ভারতের তরফ থেকে শুভেচ্ছা এবং বাংলাদেশের তরফ থেকে শুভেচ্ছা পাওয়া গিয়েছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত যে মুখিয়ে রয়েছে বাংলাদেশের সঙ্গে বা তারেক রহমানের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক স্থাপন করতে, এবং একদিক থেকে যখন ভারত বিরুদ্ধাচরণ বাংলাদেশ বা ভারত বিরুদ্ধ বাংলাদেশ তৈরি হয়ে গিয়েছিল, সেই আবহে বিএনপির ঊর্ধ্বে বা বিএনপির থেকে ভালো সুযোগ, বিএনপি সরকার থেকে ভালো সুযোগ অন্তত ভারতের আর হতে পারে না বলে বিশেষজ্ঞদের মত। ঠিক এই জায়গায় এর পাশাপাশি কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ আওয়ামী লীগের একেবারে প্রধান কর্ত্রী অর্থাৎ শেখ হাসিনা, প্রাক্তন বিদায়ী প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ভারতে রয়েছেন এবং ভারতে থাকার দরুন তার সঙ্গে তাকে ফেরত চাওয়া নিয়ে একাধিক জটিলতা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের হয়েছিল। কিন্তু সেই ক্ষেত্রে কি অবস্থান নেয় তারেক রহমান সেটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। এবং তার পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং জনতার আস্থা নিয়ে আমি যেটা বলছিলাম যে তারেক রহমান এমন সময় দেশে ফিরেছিলেন যে অন্তত ইউনূস ছাড়া বাংলাদেশে আর কোনো নেতাকে কিন্তু কোনোভাবে বাংলাদেশের সাধারণ মানুষ দেখছিলেন না। কিন্তু তারেক রহমান ফিরে আসায় এইটা কিন্তু তারেক রহমানের জন্য অত্যন্ত পজিটিভিটি হয়েছে যে তারেক রহমান ফেরাতে বাংলাদেশের সাধারণ মানুষ একজন নেতাকে খুঁজে পেয়েছেন, পারফেক্ট নেতা হিসাবে অন্তত বাংলাদেশের মানুষ মনে করছেন বলে 212টি আসনে তারা ভোট দিয়েছেন এবং একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশের মসনদে বসছেন বিএনপি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কি সমস্ত প্ল্যান থাকে, কিভাবে বাংলাদেশের পরিস্থিতি তারা কন্ট্রোল করবে, রাজনীতি কিভাবে কন্ট্রোল করবে, বিদেশ নীতি কিভাবে কন্ট্রোল করবে, কারণ পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সুসম্পর্ক ছিল, সেইটা কিভাবে কন্ট্রোল করবে। ইতিমধ্যে শেহবাজ শরীফের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটা বার্তা চলে এসেছে যে তারা বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়। অন্যদিকে চীনের তরফ থেকে বার্তা এসেছে, সেই সঙ্গে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোকেও কিন্তু ইতিমধ্যে নজরে রাখা হচ্ছে বাংলাদেশের তরফে। ফলে সব মিলিয়ে এই যে তারেক রহমান, তার যে লড়াই, তিনি ডার্ক প্রিন্স বলে খ্যাত এবং তিনি ইতিমধ্যে 17 বছর পার করে তিনি একেবারে সুমধুর সময় রয়েছেন এবং ঠিক সেই সময় কতটা মধুর হবে তার লড়াই সেটা প্রমাণ করবে। একদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক, অর্থনীতি, তার সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ, জনসাধারণের রাস্তা, বিদেশ নীতি, সমস্ত কিছুর যে সমীকরণ, সেই সমীকরণ সামলে এই ডার্ক প্রিন্স এবং তারেক রহমানের ডার্ক প্রিন্স হয়ে ওঠা সেইটা কিন্তু ভীষণ কঠিন এবং কঠিন লড়াই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই কঠিন লড়াই জিতে ডার্ক প্রিন্স কি আসল কাজে প্রমাণ করে দেখাতে পারবেন নিজেকে, সেই দিকেই তাকিয়ে রয়েছে আমরা। তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটালে।